হাই স্টুডেন্ট, আমি সমীর স্যার। আমার কোচিং ইন কমার্স এই ক্লাসে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। তার আমি বলেছিলাম কিভাবে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস তোমরা বের করবে, একজন কখন ভারতের নাগরিক হবে সেটা আমি দেখাবো পরের ক্লাসে। এর আগে কিন্তু আমার 3টে ক্লাস দেওয়া হয়ে গেছে। সেই 3টে ক্লাসে তোমরা আগে ফর্মুলাটা ভালো করে দেখে নেবে। দেখে নিয়ে আমি ফর্মুলায় কিভাবে বলেছি, ওখানে সেকশন কি আছে, কন্ডিশনগুলো কি কি আছে সব আলোচনা করেছি। ওইগুলো না দেখলে কিন্তু এই ক্লাসটা ধরতে পারবে না। হ্যাঁ, তাহলে তোমাদের রিকোয়েস্ট করব তোমরা ওই ক্লাসটা প্রথমে দেখে নাও, দেখে নেওয়ার পরে তারপরে এই ক্লাসটা করো। এই ক্লাসটা করলে কিন্তু তবে বুঝতে পারবে। ঠিক আছে, চলো একটা প্রবলেম আমি দেখাচ্ছি। সেই প্রবলেমটা এরকম বলেছে যে একজনের যখন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আমরা বের করব, তখন কিন্তু সে ভারতে কতদিন প্রেজেন্ট আছে এইটা হচ্ছে একটা ভাইটাল ব্যাপার। ভারতে কতদিন প্রেজেন্ট আছে সেটা কিন্তু আমাদের প্রথমে দেখতে হবে, তারপরে তার স্ট্যাটাসটা আমরা বের করব। দেখো, এখানে একটা প্রবলেম এইরকম বলেছে, মিস্টার এ is an Indian citizen. He went to America on 1/1/21 for 3 years. He came to India on 1/10/22 for 25 days only. সে ভারতে ফিরে এসেছিল 1/10/2022-এ 25 দিনের জন্য। He returned to India permanently on 1/8/2023 আফটার কমপ্লিশন অফ হিজ সার্ভিস। সে সার্ভিস করতো, সার্ভিস থেকে পুরো সেখান থেকে রিটায়ার্ড করেছে, রিটায়ার্ড করে পুরো পার্মানেন্টলি 2023-এর 8-এ মানে আগস্টে ভারতে চলে এসছে। ডিটারমাইন্ড হিজ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2023-24। তাহলে এখানে 23-24-এ যদি তার আমরা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বের করি, এখানে কিন্তু ভাইটাল জিনিস হচ্ছে একটা কিন্তু এই প্রিভিয়াস ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ারটা। তোমরা কিন্তু ইয়ারটা দেখবে, কোন ইয়ারের রেসপেক্টে আমরা ক্যালকুলেশনটা করছি সেটা কিন্তু দেখা অত্যন্ত জরুরি, কারণ সেই ইয়ারটা দেখেই কিন্তু আমাদের অঙ্কটাকে এগোতে হবে। এবার আমরা রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে দেখবে, আমি তবুও শর্ট করে বলে দিই, ফর্মুলায় বলেছিলাম যে আমাদের দুটো কন্ডিশন আছে, একটা হচ্ছে বেসিক কন্ডিশন আর একটা হচ্ছে অ্যাডিশনাল কন্ডিশন। বেসিক কন্ডিশনে আমরা বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ার মানে আমাদের যে ইয়ারে দাঁড়িয়ে আমরা অঙ্কটা করছি সেটাকে বলা হয় কি অ্যাসেসমেন্ট ইয়ার, তার আগের ইয়ারটাকে আমরা কি বলি প্রিভিয়াস ইয়ার। তাহলে আমরা যে ইয়ারের জন্য অঙ্ক করছি সেই ইয়ারটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার, আর যে ইয়ারে দাঁড়িয়ে করছি সেই ইয়ারটাকে বলা হয় অ্যাসেসমেন্ট ইয়ার। আজকে ধরো আমি এপ্রিল মাসে দাঁড়িয়ে আছি, এপ্রিল মাস 2024-এ দাঁড়িয়ে আছি। তাহলে এপ্রিল মাস 2024-এ যদি দাঁড়িয়ে থাকি, তাহলে 24-25 ইয়ার হচ্ছে স্টার্ট হয়েছে। এটা ইনকাম ট্যাক্সের ইয়ার শুরু হয় এপ্রিলের 1 তারিখ থেকে, আর ইয়ার এন্ড হবে 31শে মার্চ পরের বছরে। তাহলে আমরা যে ইয়ারটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে 2024-25, এই ইয়ারটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। তাহলে এর প্রিভিয়াস ইয়ার কত? 23-24। তাহলে প্রিভিয়াস ইয়ারের অঙ্কটা কিন্তু আজকে দাঁড়িয়ে আমরা করছি, কারণ আজকের অঙ্কটা আমরা কি করে করব? আমরা তো 31 মার্চ যতক্ষণ না আসছে ইয়ার এন্ড যা না হচ্ছে, আমরা তো ইনকামই পাবো না। একজন ব্যক্তির টোটাল ইনকাম কি পাবো না। তাহলে যদি না পাই তাহলে অঙ্কটা কমপ্লিট করব কি করে? তাহলে আমরা আজকে দাঁড়িয়ে অঙ্ক করছি, সেই ইয়ারটাকে বলছি অ্যাসেসমেন্ট ইয়ার। কোন ইয়ারের জন্য অঙ্ক করছি? আমরা 2000, আমাদের যেটা আগে ইয়ারটা শেষ হয়েছে 2022-23, হ্যাঁ সরি 22-23 না, 23-24, 2023-24-এর আমরা অঙ্ক করছি। তাহলে আমাদের এখানেও বলেছে, দেখো আমাদের প্রিভিয়াস ইয়ারটা হচ্ছে 23-24। তাহলে এই 23-24-এ এই ব্যক্তিটির রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বের করতে বলেছে। তাহলে সে কি আমাদের ভারতের নাগরিক নাকি নাগরিক না? তাহলে সেটা যদি ক্যালকুলেশন করি, আমরা দেখো এরকম ভাবে সলিউশন করব, কম্পিউটেশন অফ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2023-24। এটা লিখে দিয়ে আমি যেরকম ছক করি, দেখো এইভাবে ছক করি, ছকটা বুঝতেও সুবিধা হবে। হ্যাঁ, এইভাবে লিখি ইয়ার, এখানে প্রেজেন্স পার মান্থ, এখানে টোটাল ডেজ প্রেজেন্স পার ইয়ার। এইভাবে ছকটা করলাম। ছকটা করার পর দেখো এখানে 23-24 সালে কতদিন সে ভারতে ছিল সেটা আমরা ক্যালকুলেশন করব। 23-24 সাল মানে আমরা শুরু করব কিন্তু এপ্রিল থেকে, এন্ড করব 24-এর মার্চে। তাহলে 23-এর এপ্রিল থেকে শুরু করব, 24-এর মার্চে। আমি দেখলাম সে 1/8/2023-এ ভারতে এসেছে পার্মানেন্টলি। তার আগে কিন্তু ভারতের বাইরে ছিল, একবার মাত্র 1/10/2022-এ 25 দিনের জন্য ভারতে এসেছিল। এই তো আমার হাতে হিসাব। তাহলে দেখো আমরা 23-24-এর ইয়ার যদি শুরু করি, এপ্রিল দিয়ে শুরু করি, এপ্রিলে সে ছিল না, সে ফিরেছে কবে? আগস্টে। তাহলে এপ্রিলে দিয়েছি 0, মে 0,
এপ্রিল, মে, জুন 0, জুলাই 0, আগস্টে কিন্তু 1 তারিখেই ফিরে এসছে। তাহলে আগস্টে 31 ডেজ, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। আর এই ফেব্রুয়ারিটা দেখবে তোমাদের 2024-এর ফেব্রুয়ারি পড়েছে, তাহলে তো লিপ ইয়ার, তাহলে এখানে 29 ডেজ দিয়েছি। আর মার্চ, তাহলে এটা যদি টোটাল করি আমরা দেখবো এই ইয়ারে সে কমপ্লিট ছিল কতটা, ছিল হচ্ছে 244 ডেজ। ঠিক আছে, প্লাস করে নেবে। নেক্সট, এবার আস্তে আস্তে পিছবো। তাহলে আস্তে আস্তে যখন পিছাবো আমরা তারপরে লিখবো কি 2022-23। তাহলে 2022-23-এ আমি দেখলাম সে একমাত্র 2022-এর 10-25 দিনের জন্য ভারতে এসেছিল। তাহলে এপ্রিল ছিল না, মে ছিল না, জুন ছিল না, জুলাই ছিল না, আগস্ট ছিল না, সেপ্টেম্বর ছিল না, ওই অক্টোবরে এসে 25 দিন ছিল, তারপরে নভেম্বর ছিল না, ডিসেম্বর ছিল না, পরপর ছিল না। তাহলে মোট কদিন ছিল? 25 দিন। তার আগের ইয়ারটা আমি দেখেছি সে তো 1/1/2021-এ ভারত ছেড়ে চলে গিয়েছিল। তাহলে তার আগের ইয়ারটা দেখো 21-22, 21-22, 21-22-তে কিন্তু ভারতে সে ছিল না, কারণ 21 শুরু হয়েছে কবে থেকে? এপ্রিল থেকে। সে তো জানুয়ারিতে ভারত ছেড়ে চলে গেছে। তাহলে এপ্রিল থেকে যদি হয়, তাহলে এপ্রিল থেকে পুরোই ছিল না, তাহলে সেই জন্য 0 করে দিয়েছি। তারপরে দেখো তার আগের ইয়ারটা হচ্ছে 2021। 2021-এ সে কিন্তু ভারত ছেড়েছিল 21-এর জানুয়ারিতে। তাহলে 21-এর জানুয়ারির আগে পর্যন্ত ভারতে ছিল তো। এটা তো বলছি 20-র এপ্রিল থেকে শুরু হয়েছে, 21-এর মার্চে শেষ হয়েছে। তাহলে তো 20-র এপ্রিল থেকে ছিল তো। তাহলে পুরো ছিল, ডিসেম্বর পর্যন্ত ছিল, জানুয়ারি থেকে সে চলে গেছে। দেখো জানুয়ারি থেকে চলে গেলে জানুয়ারি 0, ফেব্রুয়ারি 0, মার্চ 0, এখানে 275 ডেজ হচ্ছে। তাই এর আগে সে তো ভারতের বাইরে যায়নি। তাহলে এর আগে ভারতের বাইরে না গেলে তাহলে তার আগের ইয়ারটা ফুল ছিল 366 ডেজ, কারণ এটাও একটা লিপ ইয়ার আছে 20টা। আর তার আগের ইয়ারটা 18-19, সেখানেও ফুল ছিল, সেখানে 365 ডেজ। এই হচ্ছে আমাদের টোটাল ক্যালকুলেশন। বলবে স্যার এখানে ছেড়ে দিলেন কেন, এর আগে পরেও তো যেতে পারতেন। তাহলে এর আগে আর যাওয়ার আমাদের প্রয়োজন নেই, কারণ দুটো কমপ্লিট ইয়ার পেয়ে গেছি। আমাদের যে বেসিক কন্ডিশন আছে আর অ্যাডিশনাল কন্ডিশন আছে, তাতে যদি আমরা এরকম দুটো কমপ্লিট ইয়ার পেয়ে যাই তাহলে আর এগোবো না। তো আমরা তো তার আগের ইয়ারগুলো পুরো ছিল, তাহলে এইটুকু করে নিলাম। এবার দেখো এইটাকে আমি একটা ছোট্ট করে সামারি করেছি, যে সামারিটা তুমি দেখবে আমার এই ক্লাসেই দেখতে পাবে, বইতেও এরকম ভাবে করা থাকে না। এটা আমি শর্টকাট করে একটা তোমাদের সুবিধার জন্য তৈরি করেছি, যেটা কিন্তু দেখো অতি ইজি ভাবে তুমি লিখতে পারবে এর স্ট্যাটাসটা। ঠিক আছে না? সেখানে ইনকাম ট্যাক্সের রুলসও লিখতে পারবে। তারপর ইজিলি তোমরা কিভাবে এটাকে শর্টকাট করে লিখবে, সেই শর্টকাট লেখাটা, নাহলে ডিটেলসে লিখতে গেলে বইয়ে যেইভাবে লেখা থাকে না, ডিটেলসে লিখলে কিন্তু অনেকটা সময়ও লাগবে। তারপর তোমাদের লিখতে গিয়ে যদি ভুলটুল করে ফেলো, কেটেও দেবে, সেখানে নাম্বারও পাবে না। এইরকমভাবে শর্টকাটে লিখে আমার স্টুডেন্টরা কিন্তু ভালো মার্কস পাচ্ছে, ভালো মার্কস আসছে। সেই জন্য এই শর্টকাট লেখাটা একটু শিখে নাও। দেখো দেখো আমাদের এই যে টেবিলটা, এটাকেই যদি শর্ট করে লিখি, বইয়ে দেখবে ডিটেলসে অনেক বড় করে লেখা থাকে, সেখানে একটা প্যারা করতে হয়, সেই প্যারায় ডিসকাস করা থাকে, কিন্তু আমি সেটাকে ছোট করে দিয়েছি। হ্যাঁ, এই ছোট করে যদি লেখো এতেও কিন্তু মার্কস খারাপ হবে না। বলছি, বারবার বলছি, আমার স্টুডেন্টদের কিন্তু মার্কস ভালো আসছে এরকম শর্টকাট লিখতে। তাহলে যারা পরীক্ষক তারাও কিন্তু এটা পছন্দ করছে। ঠিক আছে না? এটা অনেক শর্টকাট মেথড, এই মেথড কেউ দেখাবে না। ঠিক আছে, তাহলে এই মেথড ফলো করো, দেখো তুমি মার্কস কিরকম আসে। দেখো এখানে বলছি আমাদের বেসিক কন্ডিশনে আমরা বলেছি যে 182 ডেজ চাই বা তার বেশি, 182 ডেজ বা তার বেশি চাই, যেটা হচ্ছে 6-1 এ ধারায়। আর যদি 6-1 এ ধারা ফুলফিল না করে তখন আমরা কি করি, 6-1 সি ধারায় যাই। তাই যখন 6-1 এ ধারা ফুলফিল করে দিয়েছে আর 6-1 সিতে যাওয়ার দরকার নেই। বেসিক কন্ডিশনে কিন্তু ওখানে দুটো অর ছিল, হ্যাঁ, হয় প্রথমটা নইলে দ্বিতীয়টা। 6-1 এ ধারায় বলা হয়েছে যে পূর্ববর্তী বৎসরে কোনো একজনকে 182 দিন বা তার বেশি দিন ভারতে থাকতে হবে। তা আমাদের পূর্ববর্তী বৎসর মানে প্রিভিয়াস ইয়ার মানে কি, আমাদের প্রিভিয়াস ইয়ার হচ্ছে 23-24 ইয়ার। তা 23-24 ইয়ারে আমাদের ছিল কত, 244 দিন। তাহলে আমি সেখানে লিখেছি ইন প্রিভিয়াস ইয়ার। আমি এখানে সামারি করেছি, হ্যাঁ সামারি করেছি, সামারি করে এই টেবিলটাকেই সামারি করে এখানে লিখে দিচ্ছি। ইন প্রিভিয়াস ইয়ার সে প্রেজেন্ট ছিল কত, 244 ডেজ, যেটা হচ্ছে
গেটার ইকুয়ালস টু 182 ডেজ, তাহলে 182 ডেজ বা তার বেশি এটা, তাহলে আইটি রুলস আমাদের প্রেজেন্স অ্যাজ পার আইটি রুলস, আইটি রুলস অনুযায়ী প্রেজেন্ট ছিল কত, প্রেজেন্ট থাকতে হয় কত 182 ডেজ বা তার বেশি, তাহলে আইটি রুলস এটা, কিন্তু সে ছিল তার থেকে বেশি, তাহলে এটা ফুলফিল করছে, স্যাটিসফাই করছে, তাহলে বেসিক কন্ডিশন এখানে কিন্তু স্যাটিসফাই করে দিল, তাহলে বেসিক কন্ডিশন হয়ে গেল। তাহলে এবার আসি অ্যাডিশনাল কন্ডিশনে। অ্যাডিশনাল কন্ডিশনে দুটো ক্লজ আছে, সেখানে দুটো ক্লজই কিন্তু ফুলফিল করতে হয়। এখানে 1 নম্বর ক্লজে বলা হয়েছে যে কোনো একজন ব্যক্তিকে পূর্ববর্তী বৎসরের পিছনের দিকে 7টা পূর্ববর্তী বৎসরে কমপক্ষে 730 দিন তাকে ভারতে থাকতে হয়। তাহলে আমাদের পূর্ববর্তী বছরকে যদি ছেড়ে দিই, তাহলে পিছন দিকে 7টা পূর্ববর্তী বছরে, দেখো এখানে আমি কটা লিখেছি, 1 2 3 4 5টা, 5টার মধ্যেই 730-এর বেশি হয়ে গেছে, তাহলে 7টা লিখলে তো আরো বেশি হতো। তাহলে সেই জন্য আমি এখানে লিখেছি 7 প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার, এখানে টোটালটা মারিনি, কারণ টোটালটা মারলে তো টোটালটা লিখতে হবে, তাই না, 7 বছরে টোটাল করতে হবে তার, সেই জন্য আমি এখানে কি করে দিয়েছি, এখানে করে দিয়েছি একেবারে গেটার ইকুয়ালস টু 730 দিন সে ভারতে আছে, ঠিক আছে। তাহলে এখানটা গ্যাপ দিয়েছি এই টোটালটা করিনি বলে, তাহলে গেটার ইকুয়ালস টু 730 দিন ভারতে আছে। তারপরে আর একটা ক্লজ আছে অ্যাডিশনাল ক্লজে, সেই ক্লজে বলা হয়েছে সে 10টা প্রিসিডিং প্রিভিয়াস ইয়ারে যেন দুটো কমপ্লিট ইয়ার ভারতের রেসিডেন্স হয়, রেসিডেন্স হয় মানে দুটো কমপ্লিট ইয়ার ভারতে থাকলেই তো তাকে রেসিডেন্ট বলবো। তাহলে 10টা প্রিভিয়াস ইয়ারে আমি তো দেখতে পাচ্ছি দুটো কমপ্লিট ইয়ার ভারতে সে ছিল, দুটো কেন, তার থেকে 10টা প্রিভিয়াস ইয়ারে মানে দুটোর অনেক বেশি কমপ্লিট ইয়ার ভারতে ছিল, এখান থেকে তো দেখছি সে ভারতেই তো ছিল, এখানে তো আমরা 5টা প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার পড়েছি সবে, এখনো 5টা নিলে তো অনেক ইয়ার আছে, তাহলে সেখানে আমি বলবো 10 প্রিসিডিং প্রিভিয়াস ইয়ারে আমরা গেটার ইকুয়ালস টু দুটো কমপ্লিট ইয়ার ভারতে তাকে পাচ্ছি। তাহলে এই দুটো ক্লজ, এই দুটো কি অ্যাডিশনাল কন্ডিশন, আর এইটুকু কি বেসিক কন্ডিশন, তাহলে বেসিক কন্ডিশনও সে স্যাটিসফাই করেছে, অ্যাডিশনাল কন্ডিশনও স্যাটিসফাই করেছে, তাহলে দুটো কন্ডিশন যখন স্যাটিসফাই করবে তাহলে তাকে বলবো কি, সে হচ্ছে সাধারণ নাগরিক, অর্থাৎ রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট, ঠিক আছে। তাহলে এখান থেকে লিখবে কি, একটু মুছছি, দেখো এখানে লিখবে এরকম ভাবে লিখে নেবে একটু, অ্যাকর্ডিং টু অ্যাবভ টেবিল মিস্টার, ওই কি নাম দেওয়া ছিল, এ না কি নাম দেওয়া ছিল, মিস্টার এ, তাহলে মিস্টার এ স্যাটিসফাইড the basic condition আন্ডার সেকশন 6-1 কিন্তু এ স্যাটিসফাই করে দিয়েছে, তাই তো, 6-1 এ, অ্যান্ড অ্যাডিশনাল কন্ডিশন আন্ডার সেকশন, এখানটা লিখে 6-এর এ। তাহলে এই উপরের টেবিল থেকে দেখলাম যে মিস্টার এ সে স্যাটিসফাই করেছে বেসিক কন্ডিশন আন্ডার সেকশন 6-1 এ অ্যান্ড অ্যাডিশনাল কন্ডিশন আন্ডার সেকশন 6-6 এ। তাহলে যদি দুটো কন্ডিশনই ফুলফিল করে তাহলে তাকে কি বলবো, therefore he is a resident and ordinary resident। ঠিক আছে, তাহলে এখানে তুমি যেটা বডিটা বড় করে লেখার কথা সেটাকে আমি শর্ট করে দিয়েছি, শর্ট করে সেখানে বেসিক কন্ডিশনটা যেখানে স্যাটিসফাই হয়ে গেছে সেখানটার একটা লাইন নিয়েছি, আর অ্যাডিশনাল কন্ডিশনের জন্য আরো দুটো লাইন নিয়েছি, নিয়ে এখানে শর্ট করে দেখিয়ে দিয়েছি। তারপরে তুমি এখানে নিচে লিখে দিচ্ছ অ্যাকর্ডিং টু অ্যাবভ টেবিল মিস্টার এ স্যাটিসফাইড দ্য বেসিক কন্ডিশন আন্ডার সেকশন দিস
অ্যান্ড অ্যাডিশনাল কন্ডিশন আন্ডার সেকশন দিস। তাহলে দুটো কন্ডিশনই যখন ফুলফিল করে তখন তাকে কি বলি, রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট। তাহলে যে দুটো কন্ডিশনই ফুলফিল করবে সে হচ্ছে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট। যে শুধু বেসিক ফুলফিল করবে, অ্যাডিশনাল করবে না, তাকে বলবো রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। আর যে বেসিকই ফুলফিল করবে না সে হচ্ছে নন রেসিডেন্ট। ঠিক আছে, এবারে আরও আমি এইখানে এই অঙ্কটা যেটা দেখালাম, এই অঙ্কটা দেখানোর পর আমি আরও একটা দেখাবো অঙ্ক যেখানে নন রেসিডেন্ট হচ্ছে কেউ, তার ক্লজগুলো আর একটা অঙ্কতে করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেখানে কিভাবে একজন নন রেসিডেন্ট হচ্ছে সেটাও দেখে নাও। দেখো এই প্রবলেমটা দেখো, এখানেও বলেছে মিস্টার এ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, হি ওয়েন্ট টু কানাডা ফর employment purpose on 3rd September 2022 and back to India on 2nd February 24. He was not out of India in past. Past-এ সে ভারতের বাইরে এর আগে যায়নি। Determined his residential status for the previous year 23-24। দেখো আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার দিয়েই অঙ্ক শুরু করব, প্রিভিয়াস ইয়ার থেকে আস্তে আস্তে পিছন দিকে এগোবো। তাহলে আমাদের এখানেও আগের মতো টেবিল করে নিয়েছি, কম্পিউটেশন অফ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2023-24। এখানে ইয়ার লিখেছি, তাহলে ইয়ার কোনখান থেকে স্টার্ট করব, প্রিভিয়াস ইয়ার থেকে। তাহলে প্রিভিয়াস ইয়ার লিখলাম, প্রিভিয়াস ইয়ারে দেখছি কিন্তু সে ফেব্রুয়ারি 24-এ ভারতে ফিরেছে। তাহলে এপ্রিল থেকে যদি শুরু হয় পুরো ছিল না, 0 করে দিয়েছি, প্লাস সে ফিরেছে ফেব্রুয়ারিতে কবে, 2nd, আর 24 তো লিপ ইয়ার, 29 দিনের মধ্যে একদিন বাদ 2nd তারিখে ফিরে এসছে, সেই জন্য 28 দিন দিয়েছি। আর মার্চের পুরো ছিল 31 দিন, তাহলে হয়েছে কত, 59 ডেজ। ঠিক আছে, তারপরে আমরা তার আগের ইয়ারটা এবার আস্তে আস্তে পিছাবো। তার আগের ইয়ারটা 22-23 ইয়ারে দেখলাম সে 22-23 ইয়ারে 22-এর কবে ভারত ছেড়েছিল, 3rd সেপ্টেম্বর। তাহলে এপ্রিল থেকে তো ছিল 22-এর, আর আমরা 22-23 ইয়ার মানে এপ্রিল থেকে শুরু করব। তাহলে এপ্রিল ছিল, মে ছিল, জুন ছিল, জুলাই ছিল, আগস্ট ছিল, সেপ্টেম্বরের 3 তারিখে চলে গেছে, তাহলে 2 দিন ছিল। তাহলে এইটা প্লাস করলে পাচ্ছি 155 ডেজ। আর তার আগের ইয়ারগুলো কিন্তু সে আগে ভারতের বাইরে যায়নি, তাহলে পুরো ছিল। তাহলে এটাও ফুল ছিল, তার আগের ইয়ারও ফুল ছিল, তার আগের ইয়ারও ফুল ছিল, সব ফুল ছিল। কিন্তু আমাদের এত ফুল নিয়ে কি হবে? তোমাকে যদি বিয়ে বাড়িতে নিমন্ত্রণ না করে তোমার প্রেজেন্টেশন কেনার দরকার আছে? তার মানে এখানে আমি বলেছিলাম না যে বেসিক কন্ডিশন হচ্ছে কি বলতো, তোমার বিয়ে বাড়ির নিমন্ত্রণটা। তুমি নিমন্ত্রণ যদি পাও সেটা হচ্ছে বেসিক কন্ডিশন। নিমন্ত্রণ পেলেই তারপরে তুমি খোঁজ নেবে বউ ভাতের দিন আমাকে যেতে বলেছে কিনা, তাই না? তাহলে বেসিক দেখছি, বেসিকের যে কন্ডিশন, বেসিকের কন্ডিশন কি বলতো, সেখানে 182 ডেজ তোমাকে থাকতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে কন্ডিশন। আর যেহেতু সে ভারতে ব্যাক করেছে, পার্মানেন্টলি ব্যাক করেছে, তাহলে পার্মানেন্টলি ব্যাক করলে তার ক্ষেত্রে আমরা কিন্তু অ্যামেন্ডেড যে ধারা, অ্যামেন্ডেড ধারা সেখানে কি বলেছিলাম, 6-1 আই ধারা। 6-1 আই ধারায় আমরা বলেছিলাম কেউ যদি এমপ্লয়মেন্ট পারপাসে ভারতের বাইরে যায়, ভারতের বাইরে থেকে যদি ভারতে ফেরে, তার ক্ষেত্রে আমরা 6-1 যেটা আমরা সি করতাম, দেখবে আন্ডার সেকশন 6-1 সি করতাম, সেখানে বলতাম কি 60 ডেজ তাকে ভারতে থাকতে হবে, আর পাস্ট 4টে বছরে তাকে 365 দিন ভারতে থাকতে হবে। কিন্তু অ্যামেন্ডেড ধারায় সেটা বলা হয়েছে কেউ যদি এমপ্লয়মেন্ট পারপাসে বাইরে যায় তারপরে যদি পার্মানেন্টলি ফিরে আসে, তখন 6-1 সি ধারার পরিবর্তে আই ধারাটা অ্যাপ্লাই হবে। আই ধারায় আমি কি বলেছি, তার ইনকামটা দেখতে হয়। তার ইনকামটা কি দেখতে হয়, যে যদি 15 লাখের বেশি ইনকাম করে তাহলে সেখানে 60 দিনটার জায়গায় কত হয়ে যাবে, এখানটা কত হতে হবে, 120 ডেজ। আর যদি 50 লাখের কম ইনকাম করে, মানে ভারতের ইনকাম, ভারতের বাইরের ইনকাম না, ভারতের ইনকাম যদি তার 50 লাখের বেশি হয় তাহলে এখানে 120 ডেজ দেখবো। আর যদি 50 লাখের কম হয় তাহলে কিন্তু এখানে 182 ডেজ দেখবো। ঠিক আছে, আবার ওর সঙ্গে পাস্ট 4টে বছরে 365 দিন দেখবো। তাহলে প্রিভিয়াস ইয়ারে আমরা দেখবো কত, 120 ডেজ। তো সেটা তো হচ্ছে না, এমনি সি হচ্ছে না, সিও হচ্ছে না, আইও হচ্ছে না, সেখানে তো 59 ডেজ মাত্র আছে। তাহলে পার্মানেন্টলি যখন ফিরে এসছে, এমপ্লয়মেন্ট পারপাসে বাইরে গিয়েছিল, তাহলে তার ক্ষেত্রে কিন্তু আমাদের দেখা উচিত 6-1 কোন ধারা, সি না, 6-1 আই অ্যামেন্ডেড ধারা যেটা আছে।
সেটা হচ্ছে 22, আমাদের 21-22 থেকে স্টার্ট হয়েছে এই ধারাটা। এটা সংযোজন হয়েছে নতুন করে, এখানে 120 ডেজ দেখবো। তাহলে 120 ডেজ হচ্ছে না, তাহলে হচ্ছে না যখন সে বেসিকই ফুলফিল করছে না, তাহলে যে বেসিক ফুলফিল করছে না তার ক্ষেত্রে আর কিচ্ছু দেখার দরকার নেই, তার ক্ষেত্রে অ্যাডিশনাল কন্ডিশনারে কিচ্ছু দেখার দরকার নেই। যাকে তুমি নিমন্ত্রণ করোনি বিয়ে বাড়িতে তাকে কি বলবে চল বউ ভাতের গাড়ি এসছে, হ্যাঁ চল আজকে বউ ভাতে যেতে হবে, বলবে? বলবে না। তাহলে অ্যাডিশনাল কন্ডিশনটা হচ্ছে বউ ভাতের নিমন্ত্রণের মতো, ঠিক আছে না? মেয়ের বাড়ির নিমন্ত্রণ, বিয়েতে তোমাকে নিমন্ত্রণ করেনি আর বউ ভাতের গাড়িতে তোমাকে তুলবে নাকি? তাহলে বউ ভাতের গাড়িতে তোলাটা হচ্ছে অ্যাডিশনাল কন্ডিশন, তখনই তুলবে তোমাকে যদি বিয়েতে তুমি নিমন্ত্রণ পাও, তাই না? তাহলে বিয়েতে নিমন্ত্রণ পাওয়াটা হচ্ছে তোমার কি বেসিক কন্ডিশন, সেটা যদি তুমি পাও তবেই তোমার বউ ভাতে যাওয়ার প্রয়োজন আছে। তা তোমার বেসিকই ফুলফিল করছে না, তাহলে আর অ্যাডিশনাল দেখে কি হবে? তাহলে অ্যাডিশনাল দেখে কোনো প্রয়োজন নেই। তাহলে যে বেসিক ফুলফিল করবে না সে হচ্ছে কি? সে হচ্ছে আমাদের নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া। সরাসরি লিখে দেব, কিন্তু আমি যেইভাবে লিখি সেইভাবে যদি লিখি ছোট্ট করে, দেখো একটু লিখে দেবে যে ওরা স্যাটিসফাই করছে না। দেখো এখানে দেখো আমি যেরকম সামারি করছি, হ্যাঁ তার আগে বলে দিই তোমাকে, এখানটা কিন্তু আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে ওই ব্যক্তিটি ইন্ডিয়ায় ফেরার পর আমাদের ইন্ডিয়ার ইনকাম, মানে ইন্ডিয়ায় সে ইনকাম করেছে আমাদের কিন্তু ধরে নিচ্ছি আমরা 15 লাখের বেশি। তাহলে 15 লাখের বেশি হলে তবে কিন্তু আমরা এই নিয়মটায় ফেলছি, ঠিক আছে? তাহলে আমাদের সামারি করছি ইন প্রিভিয়াস ইয়ারে কদিন ভারতে ছিল? দেখো ভারতে ছিল কতদিন? 59 ডেজ। তাহলে 59 ডেজ মানে এখানে আমরা এই আন্ডার সেকশন 6-1 আই ধারা অনুসারে, যেটা অ্যামেন্ডেড অ্যাক্ট, সেখানে 120 ডেজ থাকতে হবে। তাহলে তার থেকে কি কম আছে? তাহলে বেসিকেই দেখছি আমরা বেসিক কন্ডিশনই সে স্যাটিসফাই করছে না, তাহলে আর অ্যাডিশনাল লেখার দরকার নেই, সেই জন্য আর লিখিনি কিছু। তাহলে অ্যাকর্ডিং টু অ্যাবভ টেবিল মিস্টার এ ডাজ নট স্যাটিসফাইড দ্য বেসিক কন্ডিশন আন্ডার সেকশন 6-1 আই করেছি, ঠিক আছে? অ্যামেন্ডেড অ্যাক্ট যেটা, দেয়ারফর সে যদি স্যাটিসফাই না করে তাহলে কি বলবো? হি ইজ এ নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে এখানে কিন্তু এই অঙ্কটায় ধরো এই অঙ্কগুলো কি হয়েছে, অঙ্কগুলো ওখানে যেহেতু আমাদের নতুন যে অ্যামেন্ডেড অ্যাক্টটা অ্যাপ্লাই করছি, ওখানে কিন্তু বলে দেওয়া উচিত যে ব্যক্তিটা কত টাকা ইনকাম করছে, প্রিভিয়াস ইয়ারে আমাদের ইন্ডিয়া থেকে কত টাকা ইনকাম করেছে ওইটা বলে দিলে, তাহলে তোমরা এখানে যদি 15 লাখের বেশি হয় 120 দিন ব্যবহার করবে, আর যদি 15 লাখের কম হয় তাহলে এখানটা 182 ডেজ ব্যবহার করবে। আর যেই এটা স্যাটিসফাই হয়ে যাবে তার সাথে সাথে বেসিকে কিন্তু একটা কন্ডিশনেই পুরোটা হবে না, তখন বেসিকে কিন্তু ইন 4 প্রিসিডিং প্রিভিয়াস ইয়ারের জন্যও ক্যালকুলেশন করতে হবে। 4 প্রিসিডিং প্রিভিয়াস ইয়ারে কি হতে হবে? 365 দিনের বেশি হতে হবে, তাহলে সেটাও ফুলফিল করতে হবে। কিন্তু এখানে আমাদের যখন বেসিকের দুটো ক্লজ আমরা ফুলফিল করব, তখন প্রথমটাই যদি ফুলফিল না করে আর দ্বিতীয়টা দেখার প্রয়োজন নেই, সেই জন্য আর লিখিনি, নইলে ওটাও লিখতাম আমরা ইন 4 প্রিসিডিং প্রিভিয়াস ইয়ারে সে গ্রেটার দ্যান বা গ্রেটার ইকুয়ালস টু 365 দিনে আছে কি সেটাও দেখতাম, ঠিক আছে? যেহেতু প্রথমটাই ফুলফিল করেনি তাহলে কিন্তু সেখানে আর তার অতিরিক্ত ক্লজটা দেখার প্রয়োজন নেই। বেসিক কন্ডিশনে যখন তুমি 6-1 এ ধারায় দেখবে একটাই ক্লজ আছে, 182 দিন বা তার বেশি দিন ভারতে থাকতে হবে। কিন্তু 6-1 সি ধারায় যখন দেখবে সেখানে কিন্তু বেসিক কন্ডিশনে দুটো ক্লজ আছে ওর মধ্যে, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে 60 দিন থাকতে হবে, আর 4টে প্রিসিডিং প্রিভিয়াস ইয়ারে 365 দিন থাকতে হবে। এটা হচ্ছে 6-1 সি ধারায়। 6-1 সি ধারা অ্যাপ্লাই করতে গেলে তোমাকে কিন্তু দুটোই ফুলফিল করতে হবে, ঠিক আছে? কিন্তু ওই বেসিক কন্ডিশনে যে দুটো ক্লজ, একটা হচ্ছে 6-1 এ ধারা, একটা হচ্ছে 6-1 সি ধারা, এই দুটো কিন্তু হয় প্রথমটা নইলে দ্বিতীয়টা। এবার দ্বিতীয়টার মধ্যে দুটো ক্লজ আছে, দ্বিতীয়টা স্যাটিসফাই করতে গেলে তোমাকে দুটোই স্যাটিসফাই করতে হবে, সেখানে 60 দিনও হতে হবে, আবার লাস্ট 4টে প্রিসিডিং প্রিভিয়াস ইয়ারে 365 দিনও হতে হবে, তবেই কিন্তু আমার বেসিক কন্ডিশন ফুলফিল করছে কোন ধারায়? 6-1 সি ধারায়। কিন্তু যখন আমরা দেখছি ভারতীয় কোনো ব্যক্তি আমাদের এমপ্লয়মেন্ট পারপাসে বিদেশে থাকে, সে পার্মানেন্টলি ভারতে ব্যাক করেছে, তখন তার ক্ষেত্রে 21-22 সাল থেকে নতুন একটা ধারা এসেছে, যেটা হচ্ছে 6-1 আই ধারা।
6-এর 1-এর আই ধারায় বলা হয়েছে কিন্তু একজন ব্যক্তির প্রথমে ইনকামটা দেখব, সে 15 লাখের বেশি ইনকাম করছে নাকি কম ইনকাম করছে। যদি 15 লাখের বেশি ইনকাম করে তাহলে তার ক্ষেত্রে এইখানে যেটা 60 দিন দেখতাম না, এখানে সেটা হবে 120 দিন। আর যার 15 লাখের কম ইনকাম তার ক্ষেত্রে এইখানটা দেখা হবে কত, 182 দিন। আর তার সাথে আমরা যখনই 6-এর 1-এর সাব ক্লসে যাচ্ছি, সি ধারায় যাচ্ছি না, বা 6-এর 1-এর এ ধারায় যাচ্ছি না, যখনই ওই আই ধারায় গেছি, ওর সাথে আরো দেখতে হয় 4টে প্রিসিডিং প্রিভিয়াস ইয়ারে সে যেন 365 দিন বা তার বেশি দিন ভারতে থাকে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা যখনই দেখছি এই যে সাব ক্লজগুলো যেগুলো আছে, সেই সাব ক্লজে যখনই একটা ধারা সে একটা ক্লজ যখন ফুলফিল করলো না, এখানে কিন্তু দুটো ক্লজকেই ফুলফিল করতে হবে, একটা যখন ফুলফিল করলো না সেই জন্য দ্বিতীয়টা আর লিখিনি। ঠিক আছে, তাহলে যেহেতু সে বেসিক কন্ডিশন ফুলফিল করছে না, তাহলে সে হচ্ছে আমাদের ভারতে নন রেসিডেন্ট। তাহলে লিখেছি হি ইজ এ নন রেসিডেন্ট ইন ইন্ডিয়া। ক্লিয়ার? তাহলে এই দুটো অঙ্ক যে দেখালাম সেখানে দুরকম দেখিয়ে আমি সমস্ত কিছু আলোচনা করে দিলাম। এরপরে আমরা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অনুযায়ী কার ইনকাম ট্যাক্সেবল হবে, কার ইনকাম ট্যাক্সেবল হবে না, যেটা আমরা ফর্মুলায় দেখিয়েছি, সেইটার উপর প্রবলেম সলিউশন করে দেখাবো। তাহলে ক্লাস কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, অবশ্যই একটা লাইক দিও, আর যদি ক্লাস ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের দিন দেখা হবে, টাটা।